আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প করে শোনাবো। গল্পের নাম মুক্তার ভূত, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম মুক্তার ভূত। শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতো ধূর্ত ধড়িবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারুর রক্ষে ছিল না। জোঁক যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। কিন্তু শিবু মক্কেলকে বলতো, বেনিটা জানে কি, ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা একটা আস্ত গাধা, আইনের প্যাঁচে ফেলে ওর দফারফা করব। কিন্তু সন্ধেবেলা একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনিভাবে দুই মুক্তা সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে বুড়ো হয়ে গেল। দুজনেরই বেশ টাকা কড়ি, বাড়ি ঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপূজায় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারুর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচড়ে বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটলে বেনিকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে কেউ বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফোন ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো? কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারলে না, বললে তার আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসলো। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরও 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারল না। হ্যান্ড নোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এ কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মুক্তারটা গাধা। শিবুও তাই চায়। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বলে, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হাক হাক করে হেসে বলে, বেশ তো, মকদ্দমা করো না, হ্যান্ডনোট আছে নিশ্চয়ই। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে চারিদিকে কথাটা রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবলে, আহা, কাকের মাংস কাকে খায়? বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনু কিন্তু কিছুতেই মানতে চায় না। ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব শিবেটার মিথ্যে কথা। দাঁড়াও না, শিবেকে আমি। যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনিভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ে গেল। একে বুড়ো, তার উপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলে। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছে টাকা উদ্ধার করবে। তার আর অন্য চিন্তা নেই। যখন বদ্যিরা নারী দেখে বলল, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্ম, গঙ্গা জল মুখে দাও, শেষে মরণের আর দেরি নাই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বললে। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বললে, আমার টাকা? শিবু মনে মনে হেসে বললে, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে, এখন হরিনাম করো। তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব, তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও।
বেনি বললে, না, এক্ষুনি দাও। শিবু বললে, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেব, তুমি ভেবো না। শিবু দেখলে মিনিট 10-এর মধ্যেই বেনি পটল তুলবে। সে বললে, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি, বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো। যেন কতই না শোক পেয়েছে। এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বললে, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিলাম, তাই শেষ সময়ে আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেল, আমার ছেলে নেহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমিই দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাকগে, সে টাকা আমি তোমাকে দিলুম। হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়া পড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছলো, তখন সন্ধ্যা হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুল। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি। টাকাকে টাকা পেলুম, আবার বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মুক্তারি করব, আর আমায় পাই কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পিছন থেকে প্রচণ্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধড়মড় করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল, কেউ কোথাও নেই। বেনির মরা চালির উপর শুয়ে আছে। কে চড় মারলে? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে, এ কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গিধ তার গালে পাখার ঝাপটা মেরে গেল? কিন্তু তাই বা কী করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাঁত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কক করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো, বেনিটা নিশ্চয়ই মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখলে নাড়ি নেই, গা বরফের মতো ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হলো। বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা বলেনি, তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তড়াক করে চালির উপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরলে। শিবু গলা ছাড়াবার জন্যে যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষের দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায়, অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবা রে, মা রে, গেলুম রে করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড়বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলে, তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখলে বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই। তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে ধরে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে বসে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে বাবা, শিগগির বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আয় গে, নইলে আমাকে ছাড়বে না।
শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়লো, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই, পোড়াতে হলে দুই মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।